কিংবা মজলিসে চলে সিরাজগঞ্জের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবার গরুর গোশতের পিটুলি। কেউ কি পিটুলি খেয়েছেন? না খেয়ে থাকলে আজকের রেসিপিটি আপনার জন্য। চলেন সরাসরি রান্নায় চলে যাই। 1 কেজির বেশি মাংস নিয়েছি, আর এই তো ধুয়ে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। মাংসের ভিতরে যে মশলাগুলো দিতে হবে, এই তো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, পরিমাণ মতো নুন আর ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব আদা, পেঁয়াজ, রসুন, জিরা বাটা। বাস এইটুক মশলাই কিন্তু পরিমাণ মতো দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। আর এমনভাবে মাখাতে হবে যেন একদম ফ্লেভারটা এখনই বের হয়ে যায়। যাই হোক, সয়াবিন তেল আপনারা চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি সরিষার তেল। এখন সুন্দর করে মশলা এবং মাংসর সাথে ভালোভাবে ম্যারিনেট করার পালা। ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে না, সরাসরি চুলার আগুনটা ধরিয়ে দিতে হবে। ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, তারপর হাতটা একটু ধুয়ে পানি দিয়ে দেব, আর মাংস থেকেই কিন্তু পানি উঠে যাবে। আর এই পিটুলি রান্নার মেইন উপকরণই হচ্ছে ভাজনা বাটা। ভাজনা বাটা যদি আপনি না দেন তাহলে কিন্তু পিটুলির পও হবে না। তাই সেই ভাজনা বাটাটাও তো আপনাকে দেখতে হবে, সেই জন্য পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। ভাজনা বাটাটা কিভাবে করে দিতে হয়, কোন কোন মশলা লাগে, সব কিছুই থাকছে এই ভিডিওতে। মজার ব্যাপার হচ্ছে, আজকে রান্না করছি আমার শ্বশুরের উদ্দেশ্যে। তার এই পিটুলি রান্না গোশতের তরকারি অনেক ভালো লাগে। তাই শাশুড়ি মাকে গত সপ্তাহে কথা দিয়ে এসেছিলাম যে আপনার ছেলের কাছে পিটুলি দিয়ে গরুর গোশত রান্না করে পাঠিয়ে দেব। সেই জন্যেই আজকে সকালে মাংস আনা হয়েছে এবং রান্নাও শুরু করে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি। বাস খুব একটা মশলা দিতে হবে না, কারণ ওই যে বলেছি ভাজনা বাটা দিতে হবে। ভাজনা বাটাটাই হচ্ছে মেইন উপকরণ। আর সঙ্গেই কিন্তু থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি বরাবরই মাংস প্রেশার কুকারে রান্না করি, কিন্তু আজকে যেহেতু একদম সদ্য মাংস নিয়ে এসে রান্না করছি, তাই ভাবলাম আজকে আর প্রেশার কুকারে দেব না। আজকে ঠিকঠাকভাবে কষিয়ে রান্না করব এবং মাংসটাও যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই পিটুলির মধ্যে কিন্তু আলু দিতে ভুলবেন না। আলু দিলে এই পিটুলির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমিও কয়েকটি আলু দিয়ে দিলাম। আর এখন হচ্ছে মেইন উপকরণ তৈরি করার পালা। একটা তাওয়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ গোল গোল করে কেটে দিয়েছি। এটা হচ্ছে ভাজনা কিভাবে তৈরি করতে হয় সেটা। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব দারচিনি, এলাচি আর জিরা, তারপরে দিয়ে দেব হচ্ছে মহরিসজ। আবারও ভালো করে শুনে নিন, দারচিনি, এলাচি, পেঁয়াজ, তেজপাতা এবং মহরিসজ, এই সব উপকরণ সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়। আর এই তরকারি যদি আপনারা একবার রান্না করে খান তাহলে তো আর কোনো কথাই নেই, বারবার কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় করবেন। তো আমি এই তো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর তেজপাতাটাও মোটামুটি মচমচে হয়ে গিয়েছে, মহরিসজ এবং জিরা দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আরেকটু গরম তেলে ভেজে নেব, তারপর শিলপাটাতে এগুলোকে বেটে নেব। দেখতে পাচ্ছেন তেজপাতা একদম মুড়মুড়ে হয়ে গিয়েছে। ভালো করে ফিনিশ করে এই ভাজনা বাটাটাকে বেটে নেব। এদিকে তরকারি তো আমার টকবক করে ফুটে যাচ্ছে। ভাজনা বাটা শেষ, এখন একটা বক্সে তুলে নিলাম। পুরোটুকুই কিন্তু লাগবে না, অর্ধেক পরিমাণ লাগবে। খুব সুন্দর স্মেল বের হয়েছে। এদিকে তরকারি এই তো ঝোল দিয়ে দিয়েছি, কষানোর পরে টকবক করে ফুটে উঠছে। আর এখন দেব চালের গুঁড়া। চালের গুঁড়া 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। আর এই তো একটু পানি দিয়ে ঘন করে ব্যাটার করে নেব। আর এইটা এখন তরকারির ভিতরে দিয়ে দেব। দিয়ে দিলে তরকারিটা হয়ে যাবে অনেক ঘন। আর তারপরে হচ্ছে বাগার দেব। ব্যাটারটা মোটামুটি এইভাবে তৈরি করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তারপর এই তো তরকারি কিন্তু টকবক করে ফুটে উঠছে। এখন চারো সাইড দিয়ে ভালোভাবে দিয়ে তারপরে ভালোভাবে নাড়তে হবে যেন দলা পেকে না যায়। তারপরে ভালো করে একটা বলক তুলে বাগার দিতে হবে।
আর কারা কারা এতক্ষণ এই পিটুলির রেসিপি দেখে লোভ সামলাতে পারছেন না, তো তাড়াতাড়ি কিন্তু গোস্ত দিয়ে পিটুলি রান্নাটা সেরে ফেলুন। চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু ঝোলটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে, এখন একটু বলক তুললে আরও ঘন হয়ে যাবে। তারপর দিয়ে দেব বাগার দেওয়ার জন্য একটা তাওয়ার ভিতরে তেল দিয়ে পেঁয়াজ কুচো করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর ওই যে ভাজনা বাটা মেইন উপকরণ, এটাকে একটু পানি দিয়ে গুলে নেব। তারপরে ভাজনা বাটাটা হচ্ছে বাগার দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরা, তেজপাতা। এই তো লাল লাল হয়ে গিয়েছে, এখন তরকারির ভিতরে এগুলোকে ঢেলে দেব। হয়ে গেল আমার পিটুলি রান্না কমপ্লিট। কিন্তু না, ভাজনা বাটা তো দেওয়া হয়নি, এখন হচ্ছে ভাজনা বাটাটা দিয়ে দেওয়ার পালা, তাহলেই ফুল রান্নাটা ডান। তো কেমন লাগলো গরুর গোস্ত দিয়ে এই পিটুলি রান্না? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ভাজনা বাটা দেওয়ার পরে আর একটু বলক তুলে নিচ্ছি, আর একটু বলক উঠলেই কিন্তু আমার রান্নাটা ফাইনাল হয়ে যাবে। তো কার কার কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের এলাকার এই বিখ্যাত একটি রেসিপি, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরুর গোস্তের পিটুলি। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আসসালামু আলাইকুম।